এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি। আজকে আবার এনুমারেশন ফর্ম, আশা করি অনেকের বাড়িতে এনুমারেশন ফর্ম চলে এসেছে। যাদের বাড়িতে আসেনি তাদের বাড়িতে চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। 1 মাস সময় আছে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই যে এনুমারেশন প্রসেস অর্থাৎ গণনা পর্ব, সেই গণনা পর্বটা চলবে। আপনারা যারা এনুমারেশন ফর্ম আপনাদের বাড়িতে বাড়িতে চলে এসেছে তারা দেখছেন এই হলুদ আর সবুজটা আমি আপনাদের বোঝার জন্য শুধুমাত্র এভাবে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফর্ম আপনারা দেখেছেন ইতিমধ্যে, আপনাদের বাড়িতে বাড়িতে চলে এসেছে। যারা দেখেননি আপনাদের বাড়িতে এরকম ফর্ম আসবে খুব নির্দিষ্টভাবে। এই ফর্ম এখানে আপনার নাম লেখা থাকবে, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার লেখা থাকবে। এই যে 3 নম্বর যে কিউআর কোডটা, এই কিউআর কোডটায় যেন বাচ্চা কাচ্চা কেউ কাটা ছেঁড়া আঁকি বুকি কিছু না করে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ 2002-তে এই কিউআর কোডটা ছিল না, পুরোটা ম্যানুয়ালি হাতে লিখে হতো। আর এবার বা এখন থেকে যতবারই এসআইআর হবে বা যদি প্রতি বছরই এরকম এসআইআরের মতন কিছু হয়, এই কিউআর কোডটাতে আপনার সমস্ত ডেটা থাকবে। কিউআর কোডের পাশে পুরনো যে ছবি, মানে আমিও যে এনুমারেশন ফর্ম পেয়েছি সেখানে আমার একেবারে কলেজ লাইফের ছবি, সেই ছবিটি রয়েছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকেই ছবি চিপকানো থাকবে। আর এখানে আপনাকে নতুন যে পাসপোর্ট সাইজ ছবি, সেই ছবিটা লাগাতে হবে। অর্থাৎ 2টো ছবি আপনাকে ইতিমধ্যে, আপনারা জানেন এটা বিএলওরাও নিশ্চয়ই বলেছে, বা যারা হয়তো বাইরে রয়েছেন তাদের 2টো ছবি রেখে দিতে হবে। এবার আরেকটা জিনিস বলি, আপনাকে এই ডেট অফ বার্থ ইত্যাদি তো রয়েছে, আধার নাম্বার কম্পালসারি নয়। যাদের মনে হবে ওই আধার দেখাবো না, কাগজ দেখাবো না গ্যাং, যাদের মনে হচ্ছে আমি আধার নাম্বার দেখাতে চাই না, আপনি অপশনাল রেখে দিতে পারেন, কিন্তু দয়া করে মোবাইল নাম্বারটা রাখবেন। কারণ এবার ইলেকশন কমিশন যেটা করছে, নিজের যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কেজ থাকবে, এরকম ব্যবস্থা শুরু হচ্ছে। অর্থাৎ মোবাইল নাম্বারেই আপনার যাবতীয় যা ডিটেল আসবে। এই জায়গাটা আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার নাম, আপনার বাবার নাম ইত্যাদি থাকবে। মূল যে বিষয়টা আমি যেটা বারবার বলেছি, 2002 সালের লিস্টে যাদের নাম আছে, এটা হলো সেই লিস্টটা। 2002-তে যদি আপনার নাম থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার নাম আছে কিন্তু আপনার ছেলেমেয়ের নাম নেই, তাহলেও চিন্তার কারণ নেই। তাদের জন্য এই সবুজ অংশটা, যে হলুদ অংশ, সেই হলুদ অংশে 2002-তে আপনার নাম থাকলে শুধুমাত্র আপনার নামটা লিখবেন, নিজের ভোটার আইডি কার্ড নম্বর লিখবেন, বাবা মায়ের নাম লিখবেন, সম্পর্ক, জেলার নাম, অর্থাৎ আপনার যদি মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যে কোনো জেলা হয় সেই জেলার নাম, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভার নাম 2002 সালে যে বিধানসভা ছিল সেইটা। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা আপনার স্থানীয় বিএলও বা বিএলএ বা আপনি অনলাইনেও দেখে নিতে পারেন 2002 সালে আপনার অ্যাসেম্বলিটা কি ছিল। অনেক সময় 2002 সালে যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিটা ডিলিমিটেড হয়ে গেছে। ডিলিমিটেশনের ফলে মানে সেটা ভাগ বাটোয়ারা হয়ে নতুন করে বিভিন্ন জায়গা যুক্ত হয়ে কিছু জায়গা ওপারে চলে গিয়ে একটা নতুন অ্যাসেম্বলি বা একটা লোকসভা কেন্দ্রতে পরিণত হয়েছে। সেটা হয়তো এখন, যেরকম আমি নিজে 2002-তে আমাদের পরিবার যাদবপুর বিধানসভার ভোটার ছিল, যেটা এখন আরও ভেঙে টালিগঞ্জ বিধানসভা হয়ে গেছে। সুতরাং সেভাবেই আপনাদের দেখতে হবে 2002 সালে ভোটার লিস্টে আপনাদের যে নামটা ছিল সেটা কোথায় ছিল। যদি নামটা থাকে কোনো অসুবিধাই নেই, শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। যদি আপনার ছেলেমেয়ের নাম না থাকে দয়া করে তাদেরকে বলবেন এই অংশটা ফিল আপ করে আপনার নামটা যেন দিয়ে দেয়। ছেলেমেয়ের নাম যদি না থাকে তাহলে এই জায়গাতে বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। অর্থাৎ আমার যদি নাম না থাকে তাহলে আমার বাবার নাম আত্মীয় হিসেবে, বাবার ভোটার আইডি কার্ডের নম্বর, বাবার নাম অর্থাৎ দাদুর নাম, এখানটায় সম্পর্ক অবশ্যই দিতে হবে, জেলার নাম, রাজ্যের নাম, এবং এই জায়গাটা মোটামুটি এখানে ওই সাইনটা করতে হবে। সুতরাং এটা খুব সিম্পল একটা পদ্ধতি। এই পদ্ধতিতে
সবাই সবাই নিজেদের নথিভুক্ত করতে পারবে। একটা জিনিস আমি প্রত্যেককে বলবো, দয়া করে এনুমারেশন ফর্মটি হারাবেন না বা ছিঁড়ে ফেলবেন না বা এমন কিছু করবেন না যাতে আপনারই অসুবিধা সৃষ্টি হয়। অবশ্যই বিএলওরা আরেকটা ফর্ম দিতে পারবে, কিন্তু তাদেরও ডকেট করে ফর্ম তুলতে হচ্ছে, তাদেরও ডকেট করে ফর্ম দিতে হচ্ছে। সুতরাং এক একজন পিছু 2টো করে ফর্ম ইতিমধ্যে প্রিন্ট আউট করা হয়েছে, সেগুলো ইতিমধ্যে আপনাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। 2টো ফর্ম কেন? একটা ফর্ম, যে ফর্মটা আপনি বিএলওকে দিয়ে দেবেন কাগজপত্র যা যা আপনার ডিটেল আছে সেগুলো দিয়ে, কোনো জেরক্স লাগবে না। আরেকটা আপনি অ্যাকনলেজমেন্ট নিজের কাছে রেখে দেবেন। এই প্রসেসটা ডিসেম্বর অবধি। আরেকটু ঝালিয়ে নিই, অনেকে বলছেন যে এই মুহূর্তে আমার বিএলও যে রয়েছে সেই বিএলও কি করে আমি জানবো যে সে বিএলও আমার এলাকার বিএলও? এটা হতেই পারে যে তৃণমূল কংগ্রেস যে বদমাইশিগুলো করে, হয়তো তৃণমূল কংগ্রেস বিএলও সাজিয়ে কাউকে নিয়ে এসে সমস্ত নথি টথি নিয়ে এসছে, বা একটা নতুন স্ক্যাম শুরু হয়েছে। আমাদের রাজ্যে তো স্ক্যামের অভাব নেই। খুব সহজে আপনাদের যদি স্মার্টফোন থাকে, যেভাবে স্মার্টফোনে আপনি বিভিন্ন গুগল থেকে শুরু করে ওয়েবসাইটে গিয়ে চেক করেন বিভিন্ন জিনিস, এখানেও চেক করতে পারবেন। ইলেকটোরাল রোল গুগলে লিখবেন, ইলেকটোরাল রোল লিখলে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে চলে যাবেন। ফাইন্ড ইয়োর বিএলও, অর্থাৎ বিএলওরা এই মুহূর্তে কে কোন জায়গায় আছে, আপনার এপিক কার্ড নাম্বার, এরিয়া নাম্বার দিলে আপনার বিএলও সমস্ত ডিটেল, ইআরও সমস্ত ডিটেল, সেগুলো আপনার মোবাইল ফোনে চলে আসবে। এমনকি ডিইওর ডিটেল, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা জেলা শাসক, তারও ডিটেল চলে আসবে। আপনাকে শুধুমাত্র বারবার যে কথাটা বলছি, দয়া করে এই আন্দোলনে, এই লোক খেপানো আন্দোলনের অংশ হয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আমিও ফর্ম নেব না, এই জিনিসগুলো দয়া করে করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফর্ম নিয়েছিলেন, সেটা বিএলওরা নিজেরা বলেছিল। তারপরে এখন আর বিএলওরা কেউ কথা বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে সাংবাদিকরা ঘোরাফেরা করেন, তাদের পোর্টাল, তাদের সংবাদ মাধ্যমও সেই খবরটা প্রকাশ করেছিল। সুতরাং এইটা একেবারেই করবেন না যে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করবো না। সবাইকে, আপনার যদি 2002-এর নাম না থাকে তাও এনুমারেশন ফর্ম ফিল আপ করুন। আপনি যদি উদ্বাস্তু হিন্দু হন, আপনার এনুমারেশন ফর্ম আসে, তাহলেও এনুমারেশন ফর্মটা ফিল আপ করুন। শুধু 2025-এ যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেককে এনুমারেশন ফর্মটি ফিল আপ করা ম্যান্ডেটরি, এবং সেই ফর্মটা দয়া করে ফিল আপ করুন। এবার আমি নির্দিষ্টভাবে আসব যাদের টেনশন হচ্ছে। কাদের টেনশন হচ্ছে? এক রোহিঙ্গাদের, এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যাদের কলোনিতে গিয়ে মিঠু কলোনি বদলে গেল মাসুদ কলোনিতে, যেখানে আমাদের প্রতিনিধিরা লাগাতার খবর করে যাচ্ছে, এখনো খবর করছে। দেখুন, তাদের অনেক মানবিক দিক তুলে ধরার চেষ্টা করছে অনেক মিনমিন মিডিয়া, অনেক টুকরে গ্যাং। তারা বলছে যে গরিব মানুষগুলো যাবে কোথায়? এই টুকরে গ্যাংই এই গরিব মানুষগুলো যাবে কোথায় এই কথা আমেরিকায় বসে বলতে পারে না, বা ইউরোপে বসে এই কথাটা বলতে পারে না, কিন্তু ভারতকে তারা ধর্মশালা বানিয়ে রাখতে চায়। দেখুন, রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের এপার বাংলাতে একেবারে নির্দিষ্টভাবে ধর্মীয় কারণে চলে আসতে হয়নি, তাদের ফিরে যেতে হবে, ডিপোর্ট করা হবে তাদের। দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গায়, হিন্দুদের কি হবে? যারা এক রাতের নোটিশে চলে এসেছিল 80-এর দশকে, 90-এর দশকে, 2024 অব্দি, যে আগস্টের পরে যেভাবে আমরা রিপাবলিকের লাগাতার দেখিয়ে গেছিলাম, বাড়ি ভাঙা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়েদের বউদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কি হবে? আমি এর আগেও আপনাদেরকে বুঝিয়েছি, আবারও বলছি, হিন্দুদের 31শে ডিসেম্বর 2024 অব্দি যারা এসেছেন তাদের কোনো ভয় নেই। রিপাবলিক বাংলাতেই আমরা এই খবর ব্রেক করেছিলাম ভারত সরকারের যুগান্তকারী একটি অ্যামেন্ডমেন্ট, একটি আইনের, যেখানে নির্দিষ্টভাবে 31শে ডিসেম্বর 2024 অব্দি যারা যারা এসেছেন এই দেশে হিন্দু হিসেবে বাংলাদেশ থেকে বা আফগানিস্তান, পাকিস্তান থেকেও, তাদের কোনো হ্যারাসমেন্ট করা যাবে। আর 2014 অব্দি যারা এসেছেন তাদের তো নাগরিকত্ব আইনে তারা অটোমেটিক্যালি সিটিজেনশিপ পেয়ে যাবেন। কিন্তু তারপরেও এই বাংলাতেই বহু জেলে, বহু সংশোধনাগারে অনেক বাংলাদেশি হিন্দুকে তুলে অ্যারেস্ট করে রেখে দেওয়া হচ্ছে, তাদের ভিসা এক্সপায়ার করে গেছে বলে। এটা নিয়ে এর আগের দিনও আমরা খবর করেছিলাম। এর আগের দিন একটি মামলা দায়ের হয়েছিল, গোপাল গয়ালি মামলাটি দায়ের করেছিলেন এবং তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী হিসাবে সে মামলায় অ্যাপিয়ার করেছিলেন। আমরা শুক্রবার দেখিয়েছি
যে কি ডেভেলপমেন্ট হয়েছে। আজ আরেকবার সেই ব্রেকিং নিউজটা নেব এবং সরাসরি যারা এই মামলার সাথে যুক্ত তাদের কাছে যাব। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে, সে ব্রেকিং নিউজটা একদম নির্দিষ্টভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু সংখ্যালঘু যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী, তাদের জেল মুক্তির বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের পাশাপাশি রাজ্যের মতামত আগামী 2 সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আপনাদের জানিয়ে রাখি, একদম নির্দিষ্টভাবে বলা হয়েছে এদের জন্য আইন কি রয়েছে এবং কিভাবে সুরাহা দেওয়া যেতে পারে সে বিষয়ে রিপোর্ট দিন। নির্দিষ্টভাবে মামলাকারী আইনজীবী যিনি তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তার বক্তব্য ছিল এবং কেন্দ্রের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন এ ব্যাপারে রাজ্য রিপোর্ট দিয়ে জানা কতজন এরকম রয়েছে, তাহলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারে। রাজ্যের এই ধরনের ট্রাইব্যুনালও নেই, আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তৈরি করার কথা। আবারও বলছি, কারোর কোনো টেনশন নেই, কারণ এই যে ভারত যে খণ্ডিত হয়েছিল, অখণ্ড ভারত তো নেই আর। ভারত যখন খণ্ডিত হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন খণ্ডিত হয়েছিল, তখন কিছু মানুষ মোহাম্মদ জিন্নার কথা শুনে তারা নিজেদের আদর্শে একটা দেশ তৈরি করে, আবার সেই দেশটা থেকে কেটে বাংলাদেশ তৈরি হয়। সেই দেশে সংখ্যালঘু হয়ে পড়ে হিন্দুরা, নির্যাতনের শিকার হয়ে পড়ে হিন্দুরা, 20-22% থেকে 5-6% নেমে আসে। কোথায় যাবে হিন্দুরা? পানির জলে ভেসে যাবে? ভারতেই তো ফিরে আসতে হবে, ভারত হোমল্যান্ড হিসেবেই তো থাকবে। এটা একটা খুব খুব ইম্পর্ট্যান্ট মামলা, যে মামলাটা নিয়ে আপনাদেরও জানা উচিত। এবং আমি সরাসরি চলে যাব তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তরুণজ্যোতি, একবার যদি বুঝে বলেন, আমি এর আগের দিনও এটা নিয়ে আপনি নিজে জবাব চাই বাংলাতে ছিলেন, আবার আজকে আমি বোঝার চেষ্টা করছি যে কনফিউশনটা কি হচ্ছে। না, কনফিউশনের কোনো জায়গা নেই। দেখো, প্রথমে একটা জিনিস থেকে শুরু করা উচিত। বারবার কিছু লোককে অপমান করা হয় না, যারা বলে আমাগো একখান দেশ ছিল, বলে না কেন দেশটা ছিল আর কেন দেশটা থেকে তারা চলে আসতে বাধ্য হয়েছিল। আনন্দে আসেনি, দুঃখ নিয়ে এসেছিল। তারা যখন এই কথাটা বলে, কিছু লোক তাদেরকে মক করে, তাদেরকে অপমান করে। তো এর পিছনে তো অনেক কষ্ট আছে। সেই কষ্টটা কেন্দ্র সরকার বুঝেছে। বোঝার পর 2025 সালে একটা আইন নিয়ে আসে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। সেই আইনের সেকশন 33 অনুযায়ী কেন্দ্র সরকারের কাছে পাওয়ার আছে এক্সেম্পশন কী কী হবে তার নোটিফিকেশন করার। সেই অনুযায়ী 1 সেপ্টেম্বর 2025 সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেম্পশন অর্ডার 2025 আসে। সেখানে থার্ড যে প্রভিশনটা আছে, থার্ড মানে রুলটা আছে এক্সেম্পশন অর্ডারের, সেখানে 3(1)(e)তে কী বলা হচ্ছে, একটা মানুষ, এটা যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের মাইনরিটি হয় এবং ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে তারা চলে আসে ভারতবর্ষে যদি তারা থাকে, তাহলে কোনো কাগজ নিয়ে তারা আসুক, কাগজ না থাকুক, ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট থাকুক না থাকুক, ভিসা থাকুক না থাকুক, তারা যদি 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে এই মাটিতে আসে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ফরেনার্স অ্যাক্ট অথবা পাসপোর্ট অ্যাক্টে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, মানে তাদের প্রসিকিউট করা যাবে না, বিদেশি বলে তাদেরকে জেলে আটকা রাখা যাবে না। এটা কেন্দ্র সরকারি আইন। আমরা যখন গোপাল আছে এখানে, আমরা যখন পুরো বিষয়টা নিয়ে নাড়াচাড়া করা শুরু করি, তখন দেখি রাজ্যের বিভিন্ন জায়গায় এই পার্টিকুলার অ্যাক্ট এবং এই পার্টিকুলার মানে অর্ডারটা থাকার পরেও বাংলাদেশি হিন্দুদের বিভিন্ন জেলে আটকে রাখা হয়েছে। বাংলাদেশি মুসলমানরা এখানে আসে, তৃণমূলের দয়া কার্ড ফার্ড সব পেয়ে যায়, কিন্তু হিন্দুদের কথা তো কেউ ভাবে না। তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে এই অর্ডার থাকার পরেও। আমরা কিছু ইনস্ট্যান্স বের করি। শিলিগুড়ির একটা কেস দেখি আমরা, সেখানে দেখা যায় একজনকে আটকে রাখা হয়েছে, সে 5 বছর আগে ভারতবর্ষে এসছে। কোর্টে যখন দেখানো হয় যে হুজুর দেখুন এই অর্ডারটা আছে, এই অর্ডার অনুযায়ী আপনি তাকে আটকে রাখতে পারেন না, তাকে ছেড়ে দিন। পিপি সাহেব বলে যদি ছেড়ে দেওয়া হয় কোথায় চলে যাবে, কি যাবে বুঝতে পারবো না, কবে এসছে না আসে দেখতে হবে, ট্রায়াল করতে হবে। ট্রায়াল করা মানে আরও 5-6 বছর তাকে জেলে থাকতে হবে। পুরো অবস্থা দেখে গোপাল একটা চিঠি করে, আমি চিঠি করে দিই গোপালের হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে, রাজ্যের ডিজি কারেকশনাল হোমকে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, কেন্দ্রের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসকে, রাজ্যের ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে এবং NHRCকে করে বলি সেন্ট্রাল গভর্নমেন্টের এই রুলটা আছে,
এই এক্সেমশন অর্ডারটা আছে, এটা অনুযায়ী কাউকে একটা দিন আটকে রাখা সম্ভব না। আপনারা ব্যবস্থা করুন, এসওপি ফর্ম করুন যাতে ছেড়ে দেওয়া যায়। সে কোনো ব্যবস্থা তারা নেয়নি। আজকে হাইকোর্টে একটা মামলা করা হলো, মামলার আজকে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ে পরিষ্কার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী বলেছে, রাজ্য সরকারকে বলেছে ডিজি সেন্ট্রালকে ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গের জেলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি মাইনরিটিস কোথায় কত সংখ্যায় আছে সেটার হিসাব দিন। কেন্দ্র সরকারকে ওরা দায়িত্ব দিয়েছে, কেন্দ্র সরকার দায়িত্ব পালনে বদ্ধপরিকর, এই জন্য তারা এই আইনটা এনেছে। বলেছে আপনারা কিভাবে এই আইনটা কার্যকরী করবেন তার একটা এসওপি দিন। এটাই আমাদের দাবি ছিল, একটা এসওপি ফর্মুলেট হোক। আমার যে হিন্দু ভাইরা ওই পার থেকে অত্যাচারিত হয়ে এই পারে চলে এসছে আশ্রয়ের খোঁজে, তারা এই পারে এসে অত্যাচারিত আবার হবে সেটা দেখা সম্ভব নয়। সেটা আমরা হতে দিতে পারি না। যখন কেন্দ্রের আইন আছে, সিটিজেনশিপ এবং ফরেনার্স অ্যাক্ট দুটোই কেন্দ্রের বিষয়, রাজ্যের মাথা ব্যথার কোনো কারণ নেই। কেন্দ্র সরকারের আইন আছে, জেলে রাখা যাবে না, তারপরও জেলে রাখছে, এটা ইললিগাল। হাইকোর্ট আজকে আমাদের মানে পিআইএল যেটা অ্যাকসেপ্ট করেছেন এবং অর্ডার দিয়েছেন, 2 সপ্তাহ পর আবার হিয়ারিং। আমি আশা করি এই দানবিক রাজ্য সরকার একটু মানবিক হবে এবং সঠিক তথ্য কোর্টের সামনে দেবে যে ঠিক কতজনকে তারা মিথ্যেভাবে আটকে রেখেছে এই অর্ডারের পরেও। এবং আমিও আশাবাদী হাইকোর্ট আমাদের প্রেয়ারটা শুনবেন এবং আলটিমেটলি ডিরেকশন দেবেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ কেন্দ্র সরকারি আইন আছে, এক্সেমশন অর্ডার আছে, তাদেরকে আটকে রাখা যাবে না। একদম। আমি একবার দর্শককে একটা কনটেক্সট দেওয়ার জন্য ফুল ফ্রেমে একটা গ্রাফিক্স নিতে চাই, একদম বলার জন্য। এটা অনেক বাংলাদেশি হিন্দু, উদ্বাস্তু হিন্দু এখনও জানেন না। এটা আমার অবাক লাগছে যে সত্যিই আমরা কতটা সীমিত জায়গা অবধি পৌঁছাতে পারি। সত্যিই গ্রামে গ্রামে হয়তো এখনও বসিরহাটে কোনো মানুষ ভয় কাটাচ্ছেন, সে হয়তো সত্যি স্মার্টফোনে জবাব চায় বাংলা দেখতে পাচ্ছেন না, সত্যি হয়তো তার বাড়িতে টিভি নেই, সে হয়তো কোনো প্রত্যন্ত গ্রামের চায়ের দোকানে বসে রয়েছেন। আমি অনুরোধ করছি বাকি সহনাগরিকদের, আপনারা যদি এরকম বিপদে কেউ পড়ে, বাংলাদেশে হিন্দুরা এরকম কোনো বিপদে পড়ে, মাথায় রাখুন এটা আপনাদেরও কাজ এটা আশ্বস্ত করা যে তারা সুরক্ষিত। 31শে ডিসেম্বর 2024 অবধি যে বাংলাদেশি হিন্দু ভারতবর্ষে পদার্পণ করেছে, পা রেখেছে, প্রত্যেকে সুরক্ষিত। আমি ফুল ফ্রেমে হিন্দু শরণার্থীদের যে কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত তারা, একবার দেখে নিই। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত ভারতে আসা শরণার্থী যারা, অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থী যারা, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। নির্দিষ্টভাবে যে আইন নতুন করে নভেম্বর মাসে নিয়ে আসা হয়েছে, কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে, ভারত নিজের আইন বদলেছে। মাথায় রাখুন 31শে ডিসেম্বর 2024 অবধি ভারতে আসা শরণার্থী হিন্দুরা তারা সম্পূর্ণভাবে নিরাপদ, সুরক্ষিত। পাসপোর্ট ভিসার মেয়াদ ফুরালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, পুলিশ কোনো হয়রানি করতে পারে না। আপনারা দয়া করে, যদি শরণার্থী হিন্দু হিসেবে কোথাও থেকে থাকেন, যদি এই ক্লিপ পৌঁছে থাকে, মাথায় রাখবেন পুলিশি হয়রানি কেউ করলে বা কোনো নেতা যদি বলে যে এখানে একটু টাকা দাও আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, মাথায় রাখবেন যে ভারত সরকার, ভারত রাষ্ট্র আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে যতদিন অবধি আপনারা নিরাপদ বোধ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ধর্মীয় শরণার্থীরা। এবং তার পাশাপাশি আরেকটা গ্রাফিক্স আমি দেখাবো, এবং তারপর একদম ধরে আজ দুজন সিএ আন্দোলনকারী, দুজনেই অত্যন্ত ভালো কাজ করছেন। একেবারে সিএ কি সেটা ধরে বোঝাবেন, আপনারাও বুঝুন। যদি আপনাদের মনে হয় যে সামান্যতম প্রবলেম আছে সিএ ক্যাম্পে, এটা তো এসআইআর ক্যাম্পের মতন আমি বোঝালাম, কিন্তু সিএ ক্যাম্পে যদি আপনি না পৌঁছাতে পারেন, বাড়ি বসে জেনে নিন সিএ এর ফর্ম কি করে ফিল আপ করবেন। কিন্তু সিএটা কি সেটা একবার ঝালিয়ে নিন, ফুল ফ্রেমে দেখে নিই সিএটা কি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আইনে পরিণত হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন, সেটা কি? ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈন এবং পার্সি, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের যারা সংখ্যালঘু, মূলত হিন্দু এবং শিখ, উদ্বাস্তু হিন্দুরা, তারা বেআইনি অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। এবং 2014 31শে ডিসেম্বর 2014, মাথায় রাখুন 2014 অবধি যারা এসেছেন প্রত্যেকে
নাগরিক হওয়ার যোগ্য আপনারা দয়া করে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। এসআইআর এনুমারেশন ফর্ম 2025-এ যাদের যাদের নাম আছে সবাই এনুমারেশন ফর্মটা ফিল আপ করুন এবং তার সঙ্গে সঙ্গে সিএ ক্যাম্পে গিয়ে একেবারে নির্দিষ্টভাবে সিএ যে আবেদন সেই আবেদনটা করুন। এটা দরকারি, কারণ আপনারা ভারতীয় হওয়ার যোগ্য। তৃণমূলের যে নেতারা তারা বলছেন সিএ ক্যাম্পে যেতে না। কেন বলছেন আমি জানি না। আমার সাথে যে দুজন সিএ আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। লিটন বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন এবং গোপাল গয়ালি রয়েছেন। দুজনেই সিএ কি করে করা হয়, কি কি খুঁটিনাটি সব কিছু বলবেন। কিন্তু তার আগে তৃণমূলের যে নেতা যারা বারবার, আমি জানি না কেন বলছেন যে সিএ ক্যাম্পে একদম যাবেন না, একবার দেখেন। ফর্ম ফিল আপ করতে যাবেন না। সিএ ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনার বিদেশি সিএ ফর্মের উপরেই লেখা আছে বিদেশি নাগরিকত্ব। বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন। তাই এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত, আপনারা সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। সাধারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ভারতবর্ষের নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনাও করছে। দেখুন, সিএ এর যে অ্যাকনলেজমেন্ট ফর্ম সেটা অনেকটা এরকম দেখতে হয়। এটাই একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম। আমি নামগুলো শুধু ব্লার করে দিয়েছি। এই যে ফর্ম, নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপস অ্যাক্ট 1955। এখানে আপনার ছবি থাকবে, কবে অ্যাপ্লাই করছেন, ডেট, এখানে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে ধরে নিন ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু হিসেবে, এখানে নামটা লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, অকুপেশন অর্থাৎ পেশা আপনার কি ছিল বা এখন কি, কতদিন ধরে আছেন, কোথায় যদি আপনি চাকরি করে থাকেন কোথায় আপনাকে নিযুক্ত করা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিন্দু, আপনি হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট না শিখ, এই জায়গাটা আপনাকে একদম লিখে দিতে হবে হিন্দু। আপনি ডেট অফ বার্থটা লিখে দিতে হবে এবং কোথায় জন্ম সেটা, মানে এখানে দেখুন বাংলাদেশে জন্ম, এটাও লিখে দিতে হবে। প্রেজেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি, সেটাও লিখতে হবে। জন্ম থেকে মানে আপনি জন্মেছেন কোন দেশে সেটাও লিখতে হবে বাংলাদেশ। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এবং তার পাশাপাশি স্ত্রীর নাম, এরকম 4টে পাতা থাকে। আমি সেই পাতাগুলো এক এক করে আপনাকে দেখাচ্ছি। বাবার নাম সেখানেও লিখতে হবে, বাবার বাড়ি কোথায় ছিল, বাংলাদেশের কোন জায়গায় ছিল, একদম ডিটেলে লিখতে হবে। মায়ের নামও বাংলাদেশের কোথায় ছিল, চট্টগ্রাম না ফেনী না ময়মনসিংহ, একদম ডিটেলে। এরপরে আপনি যে বাঙালি, কোন ভাষায় আপনার যথেষ্ট দক্ষতা আছে আপনি লিখে দেবেন বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড আন্ডার 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে কোনো একটা ভাষা। এবং তারপর এই যে পার্টগুলো এগুলো ফিল আপ করবেন। কত বছর ধরে আছেন, কোন জায়গায় আছেন, নর্থ 24 পরগনায় থাকলে নর্থ 24 পরগনা, 2013 থেকে 2025 ধরুন আছেন, মানে 11 বছর হয়ে গেছে আপনার, আপনি অটোমেটিক্যালি 11 বছর এই ভারতবর্ষে রয়েছেন। ন্যাচারালাইজেশন পদ্ধতিতে যদি পাসপোর্টের কোনো ডিটেল থাকে, পাসপোর্ট যদি পেয়ে থাকেন, অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষজন অনেক কাগজপত্র পেয়েছেন, এই সমস্ত কিছু করে সই করে এফিডেভিটে কার কার নাম থাকবে, মানে আপনাকে বলতে হবে যে ভারতীয় 2-3 জন আপনার হয়ে কথা বলছেন, আপনাকে বলছেন যে হ্যাঁ আমি একে চিনি, ওথ অফ অ্যালিজিয়েন্স এইটা আপনাকে নিতে হবে। এই পুরোটা করে একটা সই করতে হবে এবং তারপর আপনার এই আবেদন জমা হয়ে যাবে। ভারত সরকার দ্রুততার সাথে আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে। একটা প্রতিবেদন দেখবো এই গোটা কনফিউশনটা কেন হচ্ছে, এই আতঙ্কটা কেন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, নমশূদ্র হিন্দু, মতুয়া তাদেরকে ভয় পাইয়ে বাড়িতে বসিয়ে দিতে চান বা খেপিয়ে দিতে চান? সেটা তো হবে না। ভারত রাষ্ট্র তাদের পাশে আছে। একটা প্রতিবেদন এবং তারপর সিএ এটা বুঝবো খুব। 2024 লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন।
বাংলায় বেশ কিছু বাংলাদেশি সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়াও হয়েছে। অন্যদিকে এসআইআর শুরু হওয়ার পর থেকে ঠাকুরনগরেও সিএ এর জন্য আবেদন করছেন মতুয়ারা। দেওয়া হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেটও। নাগরিকত্বের আবেদন জানাতে বিশেষ ক্যাম্পে খুশি মতুয়ারাও। আমাদের যে সিএ ক্যাম্প আছে সেটা দীর্ঘদিন ধরে চলছে, মানুষকে যাতে সহজভাবে সিএ পাইয়ে দেওয়া যায় তার জন্য ধর্মীয় কার্ড এগুলো এখান থেকে দেওয়া হচ্ছে। মতুয়া ছাড়া টিএমসির উদ্ধার নেই, এটা টিএমসি ভালো করে জানে, কিন্তু একটা মতুয়াও যে তাদের সঙ্গে নেই এটাও তারা ভালো করে জানে। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা যখন তখন এদেশ থেকে আউট হয়ে যাবে, আর এই আউট হওয়াটাই আগামী দিনের অপেক্ষা, আর যেটা কিনা টিএমসি সবচাইতে ভয় পাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এই দেশে এসেছেন যারা, তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। এই আইনে অবশ্য বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘুদের কথাই বলা হয়েছে। শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে, যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্প্রতি অভিবাস ও বিদেশি আইনে পড়শি দেশের অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য আরও সুবিধে করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শরণার্থীদের কোনো রকমভাবে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্র যতই আইন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সেসব মানেন না। তাই তো এখনো বাংলার বিভিন্ন জেলে বন্দি করেই রাখা হয়েছে পড়শি দেশের অনেক সংখ্যালঘুকেই। বাংলাদেশি শরণার্থী তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন না, তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে। আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না, তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। সিএএ, এনআরসি, এসআইআর সব একসঙ্গে ঘেঁটে ঘ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছাকৃত ভাবি, কিন্তু হিন্দুদের তো সত্যিই চিন্তার কিছু নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ছবি গোটা বিশ্ব দেখেছে। আজও বাংলাদেশের জেলে বন্দী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। কেন্দ্রের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও পালিয়ে আসা অত্যাচারিত হিন্দুদের ধরছে মমতার পুলিশ। কিন্তু নাকের ডগায় অনুপ্রবেশকারীদের বস্তি গুজিয়ে উঠলেও চোখ বন্ধ করে বসে পুলিশ। রিপাবলিক বাংলা। আমার সাথে এই মুহূর্তে লিটন বিশ্বাস রয়েছেন, গোপাল গয়ালি রয়েছেন। আমি একদম শুরু থেকে, একদম বাচ্চা ছেলের মতন অবুঝ নাবালক একজন মানুষ হিসেবে আপনার থেকে একদম শুরু থেকে জানতে চাই, এই সিএ বলা হচ্ছে সেটা আমরা জানি কি, আমরা মোটামুটি সেটা নিয়ে 1000 এপিসোড করেছি, কিন্তু আবেদনটা কি করে করব? ধরে নিন আমি 2013 সালে চট্টগ্রামে যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে টার্গেট কিলিং করা হয়েছে সেই ভয়ে পালিয়ে এসেছি। প্রথমে মেঘালয়তে ছিলাম, তারপর সেখান থেকে শিলং থেকে একটা ফ্লাইট ধরে কলকাতায় এসেছি। আমার পরিচিত একজনের বাড়ি কলকাতায়। 2013 থেকে 2025 আমি কলকাতাতেই আছি। এবার আমি কি করব? এখন তো এনুমারেশন ফর্মে আমার নাম বাদ চলে যাবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এরকম ভয় পাওয়ানো হচ্ছে। একটু যদি বুঝিয়ে বলেন জিতনবাবু। হ্যাঁ, বলছি যে আমরা সবাই জানি যে সিএ 2019 আসলে এটা 6B সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালের যে অ্যাক্ট, তাকে 19 সালে সংশোধন করা হয়েছে। সেখানে 6B ধারা যোগ হয়েছে। সেখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছেন, তারা সিটিজেনশিপ ন্যাচারালাইজেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং সিটিজেনশিপ পাবেন। এবং কবে থেকে পাবেন এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। তিনি যেদিন ভারতবর্ষে প্রবেশ করেছেন 14 সালের 31শে ডিসেম্বরের আগে যেদিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই দিন থেকেই তিনি নাগরিকত্ব পাবেন, অর্থাৎ রেট্রোস্পেক্টিভলি তার নাগরিকত্বটা গ্রান্টেড হবে। এবং এর সঙ্গে একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে তিনি যে কবে এসছেন ভারতবর্ষে প্রবেশ করেছেন তার জন্য কিন্তু তাকে কোনো প্রমাণ দিতে হবে না।
সেটা তিনি শুধু ডিক্লারেশন দিলেই হবে একটা এফিডেভিটের মাধ্যমে যে এত সালে 14 সালের 31শে ডিসেম্বরের আগে যে কোনো বছরে যে কোনো মাসে যে কোনো দিন তিনি এসছেন, সেটা লিখে দিলেই এফিডেভিটের মধ্যে তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার প্রমাণ হিসাবে লাগবে না, মানে কোনো ডকুমেন্ট দিতে হবে না? কোনো ডকুমেন্ট দিতে হবে না। আচ্ছা, প্রমাণ হিসাবে কোনো ডকুমেন্ট দিতে হবে না। বুঝলাম না। আমি যদি মানে এখানে 2013-তে চলে আসি ধর্মীয় কারণে, আমার মানে এটা কেউ না কেউ তো মানে আমাকে কিছু না কিছু কাগজ তো দিতে হবে না। ময়ূকদা, যখন একজন লোক বাংলাদেশ থেকে তার জীবনের তাগিদে জীবন বাঁচানোর জন্যে, তার ধর্ম রক্ষা করার জন্যে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি ভ্যালিড ডকুমেন্ট ছাড়া যেভাবেও জীবন বাঁচানোর জন্য এখানে এসছেন, তো সেই দিনটা কবে এসছেন তার তো প্রমাণ তার কাছে থাকা সম্ভব নয়। তাই এফিডেভিটের মাধ্যমে তিনি ডিক্লেয়ার করবেন যে আমি এত সালে এই মাসের এই তারিখে ভারতবর্ষে প্রবেশ করেছি, উইথ ডকুমেন্ট আর উইদাউট ডকুমেন্ট, সেটাই যথেষ্ট। এটা একটা মানবিক আইন। সেই জন্যে যেহেতু ধর্মীয় উৎপীড়নের কারণে কম্পেলড হয়েছে, বাধ্য হয়েছে বাংলাদেশের হিন্দুরা ভারতবর্ষে প্রবেশ করার জন্যে, সেই জন্যে কিন্তু মানে ডকুমেন্ট লাগবে না, ডিক্লারেশনই যথেষ্ট একটা এফিডেভিটের মাধ্যমে। তো এটা বেশি খুব ইম্পর্টেন্ট। আরেকটা বলা হয়েছে এই অ্যাপ্লিকেশান করার জন্যে তার বিরুদ্ধে যা যা তিনি এই পর্যন্ত ভারতবর্ষে প্রবেশের থেকে অ্যাপ্লিকেশান করার দিন পর্যন্ত যে যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, অর্থাৎ যে যে অধিকার এবং সুযোগ সুবিধা তিনি পেয়েছেন, তার থেকে তাকে কোনো মতেই ডিপ্রাইভ করা যাবে না। অর্থাৎ একটি এই যে এফিডেভিট, এই এফিডেভিটের পার্টটাও তো লাগবে, মানে ডকুমেন্টস তো অনেকগুলোই লাগবে না? তেমন কিছু ডকুমেন্ট লাগবে না। বেসিক্যালি উনি যে বাংলাদেশ থেকে এসছেন সেই মর্মে ওনার নিজের নামের অথবা ওনার বাবা অথবা মা অথবা ঠাকুরদাদা যে কোনো একজনের যে কোনো একটা কাগজ বাংলাদেশের লাগবে, সেটা অরিজিনাল না হলেও হবে, সেটা একটা জেরক্স কপি হলেও হবে, বা পিডিএফ কপি বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মিডিয়ার মাধ্যমে আনতে পারেন, সেটা দিলেও হবে। ইভেন ইফ যদি সেটাও অসম্ভব হয়, আইনটা এতই সহজ করা হয়েছে, রুলসটা এতই সহজ করা হয়েছে যে কাগজ না থাকলেও তিনি 10 নম্বর অনের সেকশানে গিয়ে 10 নম্বরে টিক দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। ভারতবর্ষে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সেই মর্মে আর যে কোনো একটা ভারতবর্ষের সরকার কর্তৃক যে কোনো একটা স্কুল সার্টিফিকেট হলে হয়ে যাবে, ভোটার কার্ড হলে হবে, আধার কার্ড হলে হবে, যে কোনো একটা কাগজ সেই মর্মে অন বি সেকশানে দিতে হবে। 3টে এফিডেভিট লাগবে, সেটা নোটারিকে দিয়ে যে ফর্মটা ফিল আপ করা হলো, যে ইনফরমেশানগুলো দেওয়া হলো, সেটাই বেসিক্যালি ওখানে এফিডেভিট আকারে হার্ড কপি জমা দেওয়া হবে, আর কিচ্ছু না। আর তিনি যে এই কমিউনিটিতে বিলং করেন, হিন্দু কমিউনিটি বা শিখ কমিউনিটিতে যে কমিউনিটিতে বিলং করেন, সেটা সেই মর্মে একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বা কমিউনিটি প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট তাকে সাবমিট করতে হবে। আমি একবার গোপালের কাছেও যাব, গোপাল গয়ালি আমাদের সাথে রয়েছেন, কিন্তু তার আগে একবার ফুল ফর্মে দেখে নেব কি কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখলে সুবিধা হয়। লিটনবাবু বলছেন খুবই সহজ আইনটা করা হয়েছে, কিন্তু তারপরেও আমাদের একটা অদ্ভুতভাবে নিজেদের একটা না টেনশন কাজ করে, একটা উষ্মা কাজ করে আমাদের ডকুমেন্ট দেখানো নিয়ে। আমরা সাধারণভাবেই ভাবি ও বাবা আবার দেওয়াল থেকে এই পাশের ঘরে এই ড্রয়ারের থেকে ডকুমেন্ট বের করতে হবে, ওই বাড়িতে রাখা আছে ডকুমেন্ট আদৌ আছে কিনা, এই সমস্ত কিছু মাথার মধ্যে কাজ করে, একটা অদ্ভুত চাপা টেনশন কাজ করে। আমি একবার দেখিয়ে দিতে চাই যে সিএতে আবেদন করতে গেলে উদ্বাস্তু শরণার্থী হিন্দু যারা রয়েছেন তাদের মোটামুটি কি কি জিনিস রাখতে হবে। দেখুন, 2টো কপি ছবি আপনাকে রাখতে হবে, এটা ম্যান্ডেটারি। এর পাশাপাশি 3টে এফিডেভিট। এই এফিডেভিটটা কি আমি বুঝবো গোপালের থেকে। একটি ধর্মীয় সার্টিফিকেট, 2014 সালের আগে ভারতে আসার যে কোনো প্রমাণ, একটি বাংলাদেশি ডকুমেন্ট, সেটা না থাকলেও হয়, এবং তারপর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট দেওয়া হবে, সেই নম্বরটা মাথায় রাখতে হবে। গোপাল গয়ালি একবার যদি একদম ধরে ধরে বুঝিয়ে বলেন যে ঠিক কি কি রাখতে হবে একদম প্রথম থেকে এবং কতটা সহজ এই জিনিসটা। দেখুন ময়ূকদা, আইনে যেটা বলা রয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে অথবা ওই ডেটের ভারত সরকার, ভারতবর্ষের কোনো সরকার অনুমোদিত সংস্থা, যেমন স্কুল হতে পারে বা কোনো একটা সংগঠন থেকে একটা ডকুমেন্ট, যেটা পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, সেটাও প্রমাণ করে যে সেই ব্যক্তি 2014 সালের আগে ভারতবর্ষে রয়েছেন, তার একটা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার একটা রেন্ট এগ্রিমেন্ট বা জমির কোনো একটা কাগজ পর্চা যা কিছু একটা হতে পারে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সেই ব্যক্তি যে মায়ানমার থেকে আসেনি বা শ্রীলঙ্কা থেকে আসেনি, সেই ব্যক্তি যে বাংলাদেশ থেকেই এসছে তার একটা প্রমাণ হিসাবে তাকে একটি বাংলাদেশের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হয়েছে। কিন্তু যদি সেই ডকুমেন্টসটা নাও থেকে থাকে তাও আবেদন করা যাবে এফিডেভিটের ডিক্লিয়ারেশনের মাধ্যমে। এবং তার সাথে সাথে যে শিডিউল 1C যেটাতে বলা রয়েছে একটা এফিডেভিট, যেই এফিডেভিটটা আমার হাতে এখনো আছে, এই এফিডেভিটের দেওয়া রয়েছে। এফিডেভিটগুলো কি হয়? এগুলো কোর্টের কপি? এইগুলো কোর্টের কপি, 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা এফিডেভিট। এখানে তার বর্তমান ভারতবর্ষের ঠিকানা, বাংলাদেশে কোথায় তার বাড়ি ছিল সেই ঠিকানা এবং ভারতবর্ষে প্রবেশের ডেট, যে ডেটে তিনি এন্ট্রি করেছেন। মাননীয় লিটনদা যেটা বললেন যে যেদিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেদিন থেকেই তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য হবে, সেই ডেটটা ওনাকে ঘোষণা করতে হবে। এবং তার সাথে সাথে আর একটি ডকুমেন্ট আমাদেরকে অ্যাটাচ করতে হবে, সেটি হলো লোকালি রেপুটেড কোনো একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট, কোনো এক কমিউনিটি থেকে। তো সেই যে আমি একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন ভারত সেবাশ্রম সংঘ থেকে ইস্যু হওয়া একটি এলিজিবিলিটি সার্টিফিকেট, যেখানে এই ব্যক্তি যে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি সেটি ভারত সেবাশ্রম সংঘ বা মতুয়া মহাসংঘ বা যে কোনো সংগঠনের তরফ থেকে তাকে সার্টিফাই করা হচ্ছে। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর দুটো এফিডেভিট, যেটা একটি হলো সেলফ ডিক্লারেশন, যে ওই ব্যক্তি সমস্ত তথ্য যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক, সেই মর্মে তার একটি সেলফ ডিক্লারেশন। এবং ভারতবর্ষের কোনো একটি নাগরিকের পক্ষ থেকে তার একটি গুড ক্যারেক্টার, যে এই ব্যক্তি ভালো একজন ব্যক্তি, মানে এই ব্যক্তির ক্যারেক্টার গুড, সেই মর্মে আরেকটি এফিডেভিট ভারতের কোনো একজন নাগরিক তার হয়ে লিখে দেবে। এই কটা ডকুমেন্টেরই প্রয়োজন। শিডিউল 1C যে বাংলাদেশের ডকুমেন্টটা, সেটা যদি আমাদের কাছে না থাকে তাহলে শিডিউল 1C-র 10 নম্বর পয়েন্টে ক্লিক করে সেই ডকুমেন্ট ছাড়াই আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো। আমি নির্দিষ্টভাবে আমি গোপাল গোয়ালি এবং লিটন বিশ্বাস যে কথাগুলো বলছিলাম, আমি তরুণজ্যোতি আপনার থেকে আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা বলুন। একটা কথা বলি, আপনি বললেন ভয়ের কারণে অনেকে ডকুমেন্ট দেখাতে চাইছে না বা এরকম প্রবলেমের কথা বললেন। তো এই আইনটা যারা আসছে তাদের তো একটা চাপা টেনশন থাকবে, সেই সময় তারা কি ডকুমেন্ট বানিয়েছে, অনেকের কাছে ভোটার আইডি কার্ড আছে, সেটা দেখালে বিপদে পড়বে কিনা। একদম দাদা, এইটা আইনটা এতটা মানবিক হয়েছে, সে আইনের একটা ক্লজে লেখা আছে, আমি যদি একটু ইংরেজিটা পড়ে শোনাই, সেটা হচ্ছে আন্ডার দিস সেকশন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of his application on the ground of making such application। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে উদ্বাস্তু বা শরণার্থী হিন্দুরা যখন ভারতবর্ষে প্রবেশ করেন তখন কি হয়, তখন আসার পরে বেঁচে থাকার তাগিদে এক্সিস্টেন্সের জন্যে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র তৈরি করেছেন। তারপরে এখন যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তখন কিন্তু তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক। তো এই ক্ষেত্রে তার নিজের মধ্যে একটা মানে সেলফ কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। আইন তাকে সুরক্ষা দিচ্ছে, বলছে যে এই যে ডিক্লারেশন দেওয়ার জন্য সেলফ কন্ট্রাডিক্টরি দুই ধরনের ডকুমেন্টেশনের জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ডিপ্রাইভেশন করা যাবে না এই অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ যে ভয়টা বা যে আশঙ্কাটা ডকুমেন্টেশনের জন্য রয়েছে, আইনে কিন্তু সেটা একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সাচ অ্যাপ্লিকেশন, তার বিরুদ্ধে তার কোনো রাইটস অ্যান্ড প্রিভিলেজ থেকে তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এটা নিশ্চিত যে কাগজ তিনি তৈরি করেছেন এবং এখন যে ডিক্লারেশন দিলেন এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে, একদমই নিশ্চিত থাকতে পারে তারা। আরেকটা জিনিস আমাকে বলুন, এই যে এটা অনেকেই বলছেন, এই যে গোপাল যে কাগজটা দেখালো ভারত সেবাশ্রম সংঘ বা মতুয়া মহাসংঘ বা বিভিন্ন আশ্রম থেকে যে কাগজ দিচ্ছে, হিন্দু হওয়ার সার্টিফিকেট আবার কি করে কোথা থেকে হয়? এটা তো তৃণমূল কংগ্রেস হাসাহাসি করছে। আমি দেখলাম বামপন্থীরা বলছে 200 টাকা করে নেওয়া হচ্ছে, এটা মতুয়া মহাসংঘ বা ধর্মীয় সংগঠনগুলোর একটা নতুন ব্যবসা হয়ে গেছে, এটা তারা বলছে। এই সার্টিফিকেটের ব্যাপারটা একটু বলুন।
বলছি, মানে এটা একেবারেই একটা মিথ্যে গুজব। আমাদের উত্তর 24 পরগনায় অন্তত এই জেলার কথা বলতে পারি, প্রায় 20টি অর্গানাইজেশন, ধর্মীয় সংস্থা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কেউ কোথাও থেকে পয়সা নিচ্ছে না, বরঞ্চ অর্গানাইজেশনগুলো তারা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এবং কিছু স্বাভাবিক কারণে আমরা তো ধর্মীয় প্রতিষ্ঠানে যাই, তো আমাদের সঙ্গে তাদের তো পরিচয় রয়েছে উদ্বাস্তুদের বা শরণার্থী হিন্দুদের সঙ্গে। তো সেখানে গেলে অ্যাপ্লিকেশন করলে বা চাইলেই তাকে চেনেন, ধর্মীয় প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন উনি, তার সঙ্গে পরিচয় আছে, অথবা লিখে দিচ্ছেন যে আমি জানি যে উনি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ। তো এতে তো হাসাহাসিরও কোনো ব্যাপার নেই, এটা আইনের মধ্যেই রয়েছে এবং সেটা সহজে পাওয়া যাচ্ছে। জিনিস বলার আছে আমার, একটা অদ্ভুত জিনিস দেখো ইকোসিস্টেম কীরকমভাবে কাজ করে। প্যালেস্টাইনের ইস্যু নিয়ে এখানে কলকাতার বুকে ফিলিস্তিন বলে ঘুরে বেড়াতে অসুবিধা নেই। প্যালেস্টাইনের ইস্যু নিয়ে এখানে আই লাভ প্যালেস্টাইন বড় বড় পোস্টার, প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিতে ঘুরে বেড়াতে অসুবিধা নেই। একটা হিন্দু সংগঠন যদি হিন্দুদের পাশে দাঁড়ায়, তা নিয়ে কার গায়ে জ্বালা ধরছে? একটা হিন্দু সংগঠনের দায়িত্ব, কর্তব্য হিন্দুদের পাশে দাঁড়ানোর, এবং তারা দাঁড়াচ্ছে, নিঃশর্তভাবে দাঁড়াচ্ছে। দাদা যে কথাগুলো বলছে তাদের একটু অ্যাড করে বলি। প্রচার চলছে, কীরকম প্রচার চলছে? প্রচার চলছে যে সিএ যদি অ্যাপ্লাই করা হয়, তোমাদের প্রথমে নাগরিক, তোমরা ঘোষণা করতে হবে তুমি নাগরিক নয়, তুমি বেনাগরিক হয়ে যাবে। কোট আনকোট বলছি আমি, হ্যাঁ, বেনাগরিক হয়ে যাবে। বেনাগরিক হলে তোমার কি হবে? ধরো কেউ গরিব মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা পাচ্ছে, আমি চলো ধরে নাম লক্ষ্মীর ভাণ্ডারই পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বা 100 দিনের কাজ পাচ্ছে, কেন্দ্র সরকার কোনো একটা প্রকল্প সুবিধা পাচ্ছে, মাথায় ঢোকানো হচ্ছে সিএতে অ্যাপ্লাই করা মানে তুমি বেনাগরিক হয়ে যাবে, কোনো সুবিধা পাবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তুমি গ্যাস কানেকশন পাবে না, এগুলো বোঝানো হচ্ছে। দেখো, এরা যারা বোঝাচ্ছে তৃণমূল মানে অশিক্ষিত, এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ, একটা অত্যাচারিত মানুষ, তার পক্ষে আইন বোঝানো সম্ভব না। তো আমরা তো আছি বোঝানোর জন্য। দাদা এরা বলছেন যে 6B দাদা শুরু করলেন, 6B মানে সিএ এর থার্ড প্রোভাইড, মানে সেকশন 3 সাবসেকশন 3 সেকেন্ড প্রোভাইসো পরিষ্কার বলছে, কেউ যদি এই সিএতে অ্যাপ্লাই করে তাহলে যে সে রাইটগুলো পাচ্ছিল সেখান থেকে সে ডিপ্রাইভ হবে না। মানে হি শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইট অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সাচ অ্যাপ্লিকেশন। মানে ধরো একজন আসলো, এসে অ্যাপ্লাই করলো সিএতে, তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ভয় দেখানো হচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না, কেন্দ্র সরকার সুবিধা বন্ধ হয়ে যাবে না, অন্যান্য সুবিধা বন্ধ হয়ে যাবে না। কিন্তু যদি না করে না, তাহলে ভবিষ্যতে গিয়ে প্রবলেমটা হবে। তুমি সিম্পল জিনিস দেখো, এই তো এতকাল ধরে সরকার বলে আসলো, তৃণমূল বলে এসছে, মতুয়া বাড়িতে গিয়ে ইনফ্যাক্ট মানে বড় মার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার গেছিলেন, বড় মাকে আশ্বস্ত করে এসেছিলেন যে আপনাদের নাগরিকত্বর ব্যাপারটা আমরা দেখব। দেখেছে কি? সিএ বিরোধিতা কারা করলো? তো বলছেন পাট্টা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন, রেশন দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। পাট্টা দেওয়া, নাগরিকত্ব দেওয়া এক নয়। মতুয়াদের আন্দোলন তো আজকের নয়। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলছেন যে আমরা যদি সিটিজেনই না হই তাহলে সিটিজেন কে? মজার কথা শোনো, এই ন্যারেটিভ না, এই ন্যারেটিভটা চলছে। বামেদেরও দেখছে, দেখবে বামেরাও বলছে আমরা পাট্টা দিয়েছি, এই করেছি, এই করেছি। আচ্ছা, নাগরিকত্ব রাজ্যের বিষয় কবে হয়ে গেল? ভারতবর্ষের সংবিধান কি পাল্টে গেছে? ভারতবর্ষের সংবিধানের লিস্ট, মানে ইউনিয়ন লিস্ট অনুযায়ী নাগরিকত্ব কেন্দ্রের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, আই এম সরি টু সে, ওনার স্বর্গীয় পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমতা নেই নাগরিকত্ব দেওয়ার, আছে কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার যখন সেটা দিচ্ছে, সেটা বিরোধিতা কেন করছে? আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটু মানবিক হয়ে রাস্তায় ওনার নামা উচিত। উনি তো বিরোধ করছেন যে বিজেপি সিএ ক্যাম্প কেন করছে, বিভিন্ন সংগঠন সিএ ক্যাম্প কেন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো মানবিক বলে নিজেকে দিদি বলে। তিনি তো একসময় যেতেন ঠাকুর বাড়ি যেতেন, রাজবংশীদের কাছে যেতেন, আমি দেখে নেবো। আজকে নামুক তৃণমূল, ঠিক, তৃণমূলও রাস্তায় নামে করুক না। ঠিক, আমার একদম সময় শেষ, আমি দুজনের কাছে এক মিনিট করে যাব। আমি টেকনিক্যাল আলোচনার মধ্যে যেতে চাই না লিটন বাবু, খুব সহজভাবে, মানে এটা আমরা যে করতে পেরেছি এত বাধা বিপত্তির পরেও, এটা আমাদেরই ভালো লাগছে। প্রাইম টাইমে এভাবে আপনি বলতে পারেন এটা কি সিএ ক্যাম্প? যদি একজন বসে এই মুহূর্তে জবাব চায় বাংলা বা রিপাবলিক বাংলায় এই অনুষ্ঠানটি দেখে, সহজে এই টেনশনগুলো না করে, আমি দেখছিলাম একজন হিন্দু মানুষ, তিনি মারা গেছেন, তার পরিবারের লোকজন বলছে ওর 2002-তে নাম ছিল না, ও মারা গেল, এই গেল, মানে এই লোক খেপানোটা কিন্তু চলবে। আপনি যদি একটু বলেন যে 1-2 করে 1 মিনিটের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব, আর কি কি জিনিস লাগবে? একদম পরিষ্কার।
খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এটা অনলাইনে একটা ফর্ম আছে, সেখানে 3টে এভিডেভিটের কথা একটু আগে গোপাল বললেন, এবং বাংলাদেশের একটা ডকুমেন্ট যদি জোগাড় করতে পারে, জেরক্স করলেও হবে, না করলেও হবে। ভারতবর্ষে 14 সালের আগে এসে এরকম একটা যে কোনো কাগজ দিয়েই অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে, এবং অ্যাপ্লিকেশন করার জন্যে তেমন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে 50 টাকা একটা ফিস দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশানটা করাটা একদম সহজ, এবং অ্যাপ্লিকেশান না করলে এসআইআরের যে নামটা না ওঠার যে আশঙ্কাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 100% শিওর। এসআইআরে কিন্তু বাংলাদেশের শরণার্থী হিন্দুরা একজনও বাদ পড়বে না অ্যাপ্লিকেশান করলে, প্রত্যেকের নামই কিন্তু এসআইআরে নথিভুক্ত হবে। এবং একটা জিনিস এটাও তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে, এটা অ্যাড্রেস করাটা খুব জরুরি। আপনারা 3 জনই রয়েছেন, তারা বলছেন এটা নিয়ে ইতিমধ্যে একটা মামলাও দায়ের হয়েছে। আমি শুনলাম যে এই যে আগের দিনই তরুণজ্যোতি বলছিল যে সিএ যেদিন থেকে এই যে অ্যাকনলেজমেন্ট ফর্ম আমার হাতে যেটা আছে, এই ফর্ম নাম্বারটা দেখালেও ইন্ডিকেটিভ ডকুমেন্ট হিসেবে যাতে এসআইআর আওতায় পড়ে পাওয়া যায়। এবার তৃণমূল বলছে যে এর মধ্যে যদি একটা ভুলভাল কেউ নাম দিয়ে রাখে তাহলে তো সমস্যা হবে, সেটাকে বাদ দিতে হবে। গোপাল, দেখুন, যেখানে এমএইচে ফাইল নাম্বার বেরিয়ে যাচ্ছে এবং বলা রয়েছে যে যেদিন অ্যাপ্লিকেশন করবে সেদিন থেকে তার প্রিভিয়াস কোনো কিছুতে তাকে ডিপ্রাইভ করা হবে না, তো সেই জন্য কোনোভাবে তার কোনো নথিতে কেউ হাত দিতে পারবে না, যেটা তরুণজ্যোতিদা ইতিমধ্যে বলেছেন। তো তেমন একইভাবে ভোটাধিকারও একটা অধিকার, সেই ভোটাধিকারের ক্ষেত্রেও সিএর অ্যাপ্লিকেশন একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা এক কথায় বলতে পারি। ঠিক, কিন্তু তরুণ এইটা কিন্তু এখনো এটা একটা বিগ কনফিউশন আছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস লাগাতার বলে যাচ্ছে যে ভাই তুমি এইবারের লিস্টে যদি নামটাই না থাকে, বাদ চলে যায়, তাহলে তুমি সিএ এর এই ডকুমেন্ট, এই আমার হাতে যে অ্যাকনলেজমেন্ট ফর্ম, এখানেও এমএইচ এর নাম্বার রয়েছে, আমি নাম্বারটা দেখাচ্ছি না, ফাইল নাম্বার যেটা, এই ফাইল নাম্বার অনুসারে আমি কি করে বলবো যে আমি দাদা অলরেডি অ্যাপ্লাই করেছি? আমি আবার বলছি, তৃণমূলের নাগরিকত্ব নিয়ে টেনশন নিয়ে লাভ নেই। আইনের সেকশন 6B(3) সেকেন্ড প্রভাইসো খুব পরিষ্কার, কোনো অসুবিধা হবে না। কী ব্যাপার বলো, যেন আব্দুল গাজীরা যেখানে রাম মণ্ডল হয়ে বসে আছে, বা আব্দুল গাজীরা যেখানে শ্যাম সরকার হয়ে বসে আছে, সেখানে অসুবিধা আছে, সেগুলো খুঁজে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই ইসিআই একটা এসআইআর একটা মজার জিনিস হয়েছে, জানো তো, এই বিরোধীরা লাফালাফি করলো, বহুত কিছু জিতে নিয়েছে, ওরা নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। আমি শেষ করেছি এটা বলে, যখন মামলাটা হলো আধার কার্ড ছিল না, আধার কার্ড ঢুকিয়ে দিয়েছে বললো না, আধার কার্ড রিঅ্যাপ্লিকেশনের কাছে ঢুকিয়েছে, সাথে ইসিআইয়ের কাছে পাওয়ার ছিল না আধার ভেরিফাই করার, সুপ্রিম কোর্ট ঘুরিয়ে সেই পাওয়ারটা দিয়ে দিয়েছে। সুতরাং যেসব আব্দুল গাজীরা রাম মণ্ডল বা শ্যাম সরকার হয়ে বসে আছে, তাদের চাপ আছে। একজন হিন্দু, বাংলাদেশ থেকে আসা একজন অত্যাচারিত হিন্দু যে এই দেশে আশ্রয় নিয়েছে, তার কোনো অসুবিধা হবে না। দুটো ক্ষেত্রে বলে দিচ্ছি, যদি শুরু করলাম আমি যে এক্সামশন অর্ডারটা এই 1 সেপ্টেম্বর 2025-এ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, সেটা একই সাথে সিএ 2019 তাদের রাইট প্রোটেক্টেড, সেন্ট্রাল গভর্নমেন্ট বদ্ধপরিকর তাদের রক্ষা করার জন্য। ঠিক, মুগ্ধা, আমি একটা কথা বলতে চাই জনগণের, বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের উদ্দেশ্যে, আপনারা নিশ্চিত থাকুন, যারা অ্যাপ্লিকেশন করেছেন এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার আগে প্রত্যেকেই সিটিজেনশিপ পাবেন। তা না হলে এত সুন্দর একটা মানবিক আইন সরকার এমনি আনতেন না। প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করুন, এবং প্রত্যেকেই এসআইআর শেষের আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন ডিউ প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে প্রত্যেকেই অতি দ্রুত, অতি সত্বর তারা নাগরিকত্ব পেয়ে যাবেন, সার্টিফিকেটটা। মানে যারা নাগরিকত্ব পাবেন তাদের প্রথম কাজ হচ্ছে মিষ্টি খাওয়ানো এবং টেনশনটা যাতে না করা, সেই জিনিসটা অবিলম্বে দেখা। মানে এখানে কোনো টেনশনের জায়গা নেই। বাংলাদেশ থেকে আগত শরণার্থী হিন্দুদের টেনশন করার কোনো কারণ নেই। যারা অনুপ্রবেশকারী তারা টেনশন করুক, তাদের তো কোনো অপশন নেই। ঠিক, এবং এইটাই বাংলার ডিকশনারিতে, এটাই যারা বাংলা সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যের ধারক বাহক, এই দুটো শব্দই না গুলিয়ে ফেলে বা গুলিয়ে দিতে চায়। একটা শরণার্থী, একটা অনুপ্রবেশকারী। আপনি দেখবেন না, মিনমিনে মিডিয়া এটা নিয়ে একটা লং শো করবে, আপনি দেখবেন না যে বহুল প্রচারিত কোনো সংবাদ মাধ্যমে এটা নিয়ে নির্দিষ্টভাবে কেউ আলাদা আলাদা করে ব্যাখ্যা দেবে। কেন? কারণ শরণার্থীদের গুলিয়ে ফেলা হবে অনুপ্রবেশকারী হিসেবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH